স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। আমাকে অযথা প্রশ্ন করো না, উত্তর পাবে না। কথা বলতে বলতেই লোকটা এবার রামেনের কাপ সমেত ঘুরে দাঁড়ালো ঈশানীর দিকে। কাপ দুটো থেকে রান্না করা রামেনের সুস্বাদু সুবাস বেরিয়ে আসছে, যা ঈশানীর ক্লান্ত পরিশ্রান্ত পাকস্থলীকে দ্বিগুণ ক্ষুধার্ত বানিয়ে দিতে সক্ষম। রামেনের গন্ধে ঈশানী লোকটার দিক থেকে চোখ সরালো ফের। লোকটা এবার এগিয়ে গিয়ে কাপ দুটো স্টাডি টেবিলের উপর রাখলো। সঙ্গে সঙ্গে রাগ অভিমানের পাট চুকিয়ে ক্ষুধার্ত ঈশানী এগিয়ে গিয়ে বসে পড়ল চেয়ার পেতে। ঈশানী চেয়ারে বসেছে দেখে লোকটা বিছানার পাশ থেকে একটা বেতের টুল এনে ওর মুখোমুখি হয়ে বসলো। ঈশানী তখনও চপস্টিক আর মুখের সাহায্যে গরম রামেনকে ঠান্ডা করার নিদারুণ চেষ্টায় মতো, তবে মুখে তুলে খাওয়ার আগেই ওর দুনিয়া থমকে দিয়ে আচানক নিজের কালো মাস্কটা খুলে ফেলল লোকটা। সঙ্গে সঙ্গে ঈশানী যা ভেবেছিল তার চেয়েও দ্বিগুণ আকর্ষণ খেলে গেল ওর নীল মণিযুক্ত দু চোখের পাতায়। এবার আর লুকিয়ে চুরিয়ে নয়, অজানা ঘোরের বসে অনেকটা নিঃসংকোচে লোকটার মুখোশটির পানে হাঁ করে তাকিয়ে রইল ঈশানী। ফায়ার প্লেসের জ্বলন্ত অগ্নিশিখায় একটা গম্ভীর অথচ ভীষণ সুদর্শন যুবকের ধারালো চোয়াল, তির্যক ভ্রুযুগলের ফিনফিনে পাতলা কালচে বাদামি অধর, আর সবচেয়ে আকর্ষণীয় অধর তলায় কুচকুচে কালো তিলক, সব কিছুই এক ঝলকে মুখস্থ করে নিল ঈশানী। তবুও যেন তার আগ্রহ দমার নামই নেই। অথচ লোকটা কত নির্দ্বিধায় রামেনের চপস্টিক চালাচ্ছে। মনোযোগী ভঙ্গিমা তার চোখে মুখে স্পষ্ট ফুটে উঠেছে। কাজের মাঝেই ঠোঁটের ফাঁক গলিয়ে ঝিলিক দিচ্ছে এক সারি সুগঠিত দন্তরাশি। লোকটা ক্ষণে ক্ষণে দাঁত দিয়ে তার অধর কামড়ে ধরছে, কখনো বা পিয়ার্সিং করা ভ্রুতে ভাঁজ ফেলে অজান্তেই জিভ দিয়ে গাল ঠেলে ধরছে। আর এই প্রতিটি কাজ বিস্ময়ে পরখ করছে ঈশানী। কি জানি কেন এত ভালো লাগছে। এখন তো সন্দেহের পাল্লা আরও ভারী হয়ে উঠল ঈশানীর। এবার ওর সত্যিই মনে হচ্ছে এই লোক নির্ঘাত কোনো নামি দামি সুপারস্টার। নিশ্চয়ই প্রকৃতির সঙ্গে একাকী সময় কাটাতে একটু বিশ্রাম নিতেই চুপি চুপি নেটওয়ার্কের বাইরে চলে এসেছে। ব্যাপারটা দারুণ, কারণ আজকাল পাপারাসিদের জন্য সেলিব্রিটিদের কোথাও শান্তি নেই দুদণ্ড। সেদিক থেকে এই আইডিয়াটা মোটেই খারাপ নয়। ওই জন্যই হয়তো কোনো কিছু শেয়ার করা এত আপত্তি তার। সে যাই হোক, মনের সন্দেহ আর ভয়টা তো কাটলো এতক্ষণে। এত সুদর্শন আর মেইনটেইনিং মানুষটা যে সাধারণ কেউ হতেই পারে না, সে তো আমি আগেই আন্দাজ করেছিলাম। কিন্তু উনি কি সিঙ্গেল? লোকটার মুখোমুখি বসে তার দিকেই নিষ্প্রভ চোখে তাকিয়ে থেকে নিজ মনের এমন নির্ভেজাল প্রশ্নে বেকুব বনে গেল ঈশানী। পরক্ষণেই নিজের উচাটন মনকে সংবরণ করতে দাঁত দিয়ে জিভ কাটল। ওদিকে খেতে খেতে ঈশানীকে উদ্দেশ্য করে লোকটা বলল, আমার দিকে হা করে তাকিয়ে না থেকে খাবারে মন দাও। কি করে বুঝলেন আমি আপনার দিকে তাকিয়েছিলাম? ঈশানীর আচানক প্রশ্নে হুট করেই মাথা তুলে আবার সেই শূন্য চোখ জোড়া ওর দিকে রিভলভার তাক করার মতোই তাক করলো লোকটা। লোকটা রেহেন তির্যক চাহনিতে আত্মা কেঁপে উঠল ঈশানীর। ও তৎক্ষণাৎ ভয়ে জড়সড় হয়ে চোখ নামিয়ে আমতা আমতা করে বলে উঠল, না মানে আপনি তো দেখেননি, অথচ বলে দিলেন। ইটস কল্ড সিক্সথ সেন্স। খেতে খেতে জবাব দিল লোকটা। ঈশানী মনে মনে পিঠ চাপড়ালো তার। বাবা, সেলিব্রিটিদের বুঝি এত মারাত্মক সিক্স সেন্স থাকে? সে যাই হোক, লোকটা যেহেতু গম্ভীরতা ছাপিয়ে একটুখানি কথা বলেছে, তাই ঈশানী ভাবল এই সুযোগে কথা এগোবেও। যদি কোনোভাবে তার ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছু তথ্য জানা যায় তাহলে ব্যাপারটা মন্দ হবে না। তাই এবার নিজ উদ্যোগেই কথা ছুড়ল ঈশানী। রামেনের বাটিতে চুমুক দিয়ে বলল, আমি ঈশানী। কথা শুরু করার আগেই ওর মুখ থেকে বাজ পাখির মতো ছোঁ মেরে কথা নিয়ে নিল লোকটা। বলল, ঈশানী তুজ কর্নিয়া, কক্সবাজার বংশভূত, চিটাগং নিবাসী। খাগড়াছড়িতে মিউচুয়াল ফ্রেন্ডদের সাথে হিল হাইকিং এসেছ। আপাতত সেখানে একটা স্থানীয় রিসোর্টে উঠেছ। আমায় রাইট? শেষ কথাটা বলে ঈশানীর পানে শকুনের মতো তীক্ষ্ণ চাহনি নিক্ষেপ করে তীরের ছিলার মতো এক ভ্রু উচেল লোকটা। এভাবে
গড় গড় করে অচেনা লোকটার মুখে নিজ বায়োডাটা শুনে কিঞ্চিত বিব্রত হলো ঈশানী। অপ্রস্তুত ভঙ্গিতে এদিক ওদিক চোখ ঘুরিয়ে চট করেই বলে উঠল, এক রাতেই আপনি আমার খোঁজ খবর নিয়ে নিয়েছেন বোধ হয়, কিন্তু আপনার সম্বন্ধে তো কিছুই জানা হলো না। এবার না হয় আপনার সম্পর্কে কিছু বলুন। লোকটা নতুন উদ্যমে আরেক দফা ঈশানীকে অপমানের জোয়ারে ভাসিয়ে দিয়ে বলে উঠল, আমাকে জানতে এসো না, পরে পস্তাবে। তবু জানতে চাই আমি। নরম হৃদয়ের মেয়েটার কণ্ঠে হুট করেই কোথা থেকে যে এত দৃঢ়তা এলো তা ঠাওর করতে পারল না লোকটা। তবে তৎক্ষণাৎ টুল ছেড়ে উঠে গিয়ে অন্যদিকে ঘুরে অনুভূতিহীন গলায় সে বলল, আগেও বলেছি, আবারও বলছি, আমি কাউকে কৈফিয়ত দেই না, সো ডোন্ট টক টু মি লাইক দ্যাট। দেখা হয়েছে থেকে ঈশানীর হৃদয়ে আবেগ চড়ানো সত্য তৈরি হওয়া অনুভূতিগুলোকে বারবারই এভাবে মুখের উপর কড়া নিষেধাজ্ঞা আরোপ করে দিয়ে অপমানিত করছে লোকটা। তবুও কোথায় যেন নিজের আত্মসংযম, আত্মসম্মান সব কিছু জলাঞ্জলি দিয়ে ঈশানী প্রতিবারই আগ বাড়িয়ে কথা বলার জন্য এগিয়ে গিয়েছে, কারণ ওর মন বলেছে লোকটা উপরে যা দেখায় ভেতরে একেবারেই তা নয়। হয়তোবা স্বভাবের দিক দিয়ে সেও অনেকটা ওর সাথে সদৃশ, যার কিনা উপরিভাগ শক্ত খোলসে আবৃত হলেও তার মনটা ভীষণ নমনীয়। কিন্তু এবার মনে হচ্ছে ঈশানীর সব ধারণাই ভুল। লোকটা সত্যিকার অর্থেই পাষাণ আর নির্দয় প্রকৃতির। নইলে একটা মেয়ে মানুষের সাথে কিভাবে যথাযথ নিয়মে কথা বলতে হয় সেটুকু ভদ্রতা পর্যন্ত জানে না, নাকি সেলিব্রিটি বলে মনের ভেতরে এত অহংকার? তাই যদি হয় তবে ঈশানীও কম যায় না। ও এবার মনে মনে ঠিক করলো, যতই ভালো লাগা কাজ করুক না কেন আর যতই তার প্রতি দুর্বলতা বাড়ুক না কেন, ও নিজের থেকে আগ বাড়িয়ে হে পাষাণ লোকটার সাথে আর একটা কথাও বলবে না, কিছুতেই না। যেই ভাবা সেই কাজ। মুখে একেবারে কুলুপ এঁটে বসে রইল ঈশানী। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাইরের আবহাওয়া খারাপ হতে শুরু করেছে। থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছে, হয়তো বিকেলের মতো ঝড় আসবে আবারও। আর তা না হলে মুষলধারার বর্ষণ হবে নিশ্চিত। ঈশানী যখন এক মনে আবহাওয়া নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত, এমন সময় লোকটা বারান্দায় টাঙানো কেরোসিনের ল্যান্টার্ন নিভিয়ে দিতে দিতে হাস্কি টোনে বলল, রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো। ঈশানী তাই করল। পরনের হুড়িটা টেনে টুনে খানিকটা কাঁচুমাচু হয়ে চুপচাপ শুয়ে পড়ল বাঁশের তৈরি এক ফালি সিঙ্গেল বেডের উপর। এখন চারিদিকে পিন পতন নীরবতা। ছোট্ট ঘরটায় কোনোরূপ সারা শব্দ নেই আর। কাঠ কয়লা জ্বলে গিয়ে আগুন নিভে এসেছে ফায়ারপ্লেসে, যার দরুন চারপাশ নিস্তব্ধ তিমিরে মোড়ানো। ঘুটঘুটে অন্ধকারের মাঝেই ঈশানী পাশ ঘুরে শুয়ে আছে। ঠিক সে সময় আকস্মিক বিজলির আলোতে আলোকিত হয়ে ওঠে পুরো টং ঘর। দমকা হাওয়ায় ক্ষণে ক্ষণে সাই সাই আওয়াজ তুলে খোলা বারান্দা ছাপিয়ে মেঘ ভেজা বাতাসে এলোমেলো হয়ে যায় আসবাবপত্র। সেই সাথে হিমেল হাওয়ার পারদে শিরশির করে ওঠে ঈশ্বর সর্বাঙ্গ। রোমাঞ্চকর অনুভূতিতে দাঁড়িয়ে যায় শরীরের সমস্ত লোমকূপ। আর কয়েক সেকেন্ড অন্তর সেই ক্ষণিকের বিজলির আলোতে ওর জলজলে নীলাম্বর চোখের সাথে মিলিত হয় আরও একজোড়া শূন্য বাদামি চোখ, যেই চোখে নেই কোনো অনুভূতি আর না তো আবেগ, অথচ অন্ধকারের মাঝে সেই চোখের দৃষ্টি নির্লিপ্তে নিষ্প্রভ হয়ে এঁটে আছে শরতের মেঘমুক্ত আকাশের মতোই ঈশানীর গাঢ় নীল চোখে। ঈশানী কিছুতেই পড়তে পারছে না ওই শূন্য নির্জীব চোখের ভাষা। তবে এই দৃষ্টি ওর অন্তঃস্থলে কেমন একটা ভোঁতা অনুভূতি জাগিয়ে তুলেছে হঠাৎ করে, যার ফলস্বরূপ অন্ধকারের মাঝেই অস্ফুটে একটা বাক্য বেরিয়ে আসে ঈশানীর কণ্ঠনালী ভেদ করে। আপনার পরিবার? লোকটা ঈশানীর মুখোমুখি কাউচের উপর বসেছিল। এখন তার মুখে মাস্ক আবৃত নেই, বরং বিজলির উজ্জ্বল আলোয় তার চিবুকের ওই কালো কুচকুচে তিলকটা কয়েক সেকেন্ড অন্তর অন্তর জলজল করে উঠেছে। ঠোঁটের নিচের তিল যেন তার পৌরসবোধকে দ্বিগুণ আকর্ষণীয় করে তুলেছে। যে নারীটা কখনো পুরুষের সৌন্দর্যে আটকায় না, সেও বোধ হয় এই একরত্তি তিলকের সৌন্দর্যের প্রশংসা করতে বাধ্য।
অমন গৌর বর্ণের পুরুষালী তীক্ষ্ণ চেহারায় একেবারে জুৎসই বিউটি স্পট এমনটা কমই দেখা যায়। বরাবরের মতোই আলো ছায়ার মাঝে লোকটাকে খুঁটিয়ে দেখতে দেখতেই আশ্চর্য হয় ঈশানী, যার চেহারা এতটা সুনিপুণ আর সুদর্শন, তার কথাবার্তায় এতটা তিক্ততা, এও কি মানা যায়? ঈশানীর ভাবনার সুতো ছিল লোকটার গম্ভীর গলায় বলা আরও কিছু তিক্ত কথার পারতে। কতবার বলেছে আমাকে প্রশ্ন করবা না, আর করলেও উত্তর পাবা না। ঈশানী অবশ্য এবার আর হতবাক হয়নি, ও এটার জন্য প্রস্তুত ছিল। তাই উত্তর না পাওয়া সত্ত্বেও চুপ হয়ে রইল। ঈশানী চুপ থাকলেও অপর পাশ থেকে লোকটা কি ভেবে যেন গলাটা কিঞ্চিত খাদে নামিয়ে বলল, তুমি যেটা শুনতে চাইছো সেটা নেই। এবার আর অন্ধকারের মাঝেও তাকিয়ে থাকতে পারল না ঈশানী। ভীষণ রকম অস্বস্তিতে পড়ে তাড়াহুড়ো করে ঘুরে শুল অন্য পাশে। অন্যদিকে ঘুরে চোখ দুটো খিচে বন্ধ করে মনে মনে ভাবল, ইস, উনি কি করে বুঝলো আমি আদতে কি শুনতে চেয়েছি? তাহলে কি উনিও বুঝতে পেরেছেন যে আমি আকারে ইঙ্গিতে ওনার লাইফ পার্টনারের কথা জিজ্ঞেস করেছি? আর উনি কি এইমাত্র এটার উত্তরই দিলেন? অকস্মাৎ বন্ধ চোখ জোড়া খুলে গেল ঈশানীর। তৎক্ষণাৎ ঠোঁট কামড়ে ভেতরের নিদারুণ উত্তেজনা সংবরণ করে পুনরায় লম্বা শ্বাস টেনে স্থির করল নিজেকে। মনের ভেতর অনেকটা অযাচিত খুশি জমিয়ে ভেতর থেকে একটা চাপা কৌতূহল আর দুশ্চিন্তার অবসান ঘটতেই কখন যে নির্বিঘ্নে ঘুমের দেশে পাড়ি জমালো মেয়েটা, তার আর ইয়েত্তা নেই। এরপর যখন ঘুম ভাঙে তখন সূর্যি মামা পূব আকাশে অবাধে ঝুরঝুরে সোনালি রোদ ছড়িয়ে দিয়ে বসে আছে। আকাশ পরিষ্কার, যত্রতত্র ধূসর মেঘের ভেলা উড়ে বেড়াচ্ছে বইকি, তবে তুলনামূলক আজকের আবহাওয়াটা বেশ ভালো। আষাঢ়িয়া বাদলা দিনের অবসান হলো, তবে ঈশানী যতক্ষণে আড়মোড়া ভেঙে চারিদিকে খেয়াল করে ঠাউর করতে পারলো যে ও আসলে কোথায় আছে, ততক্ষণে পুরো দমে রেডি হয়ে কালো মাস্কের আড়ালে নিজের সুদর্শন চেহারাটাকে ঢেকে ঢুকে নাম না জানা লোকটা এসে দাঁড়ালো ঈশানীর মুখোমুখি হয়ে। এভাবে হঠাৎ করেই সামনে আসায় খানিকটা অপ্রস্তুত হয়ে পড়ল ঈশানী। ও আরও তাড়াহুড়ো হাতে নিজের এলোমেলো চুলগুলো, জামা কাপড় সব ঠিকঠাক করতে ব্যস্ত হয়ে পড়ল। লোকটার তাতে কোনোরূপ হেলদোল নেই। সে ঈশানীর সামনে দাঁড়িয়ে হুকুমের স্বরে বলল, চেঞ্জ করে নাও, তুমি ফিরে যাবে এখনই। লোকটার কথায় ঈশানীর যেখানে খুশিতে হাঁফ ছেড়ে বাঁচার কথা, সেখানে কেন যেন খুশি হতে চেয়েও পারল না মেয়েটা। উল্টো সকালের রোদের মতোই হাস্যোজ্জ্বল মুখখানা মুহূর্তেই কালো মেঘের আড়ালে ঢাকা পড়ে গেল ওর। এক্ষুনি হৃদয়ের ভেতরে কোথাও একটা আনচান করছে, কেন যেন মনে হচ্ছে এটাই প্রথম, এটাই শেষ দেখা, নয়তো তাকে কি আর খুঁজে পাবো আমি? কিছুই তো জানি না তার সম্বন্ধে। তাহলে ঈশানীকে খুব বেশিক্ষণ ভাবতে দিল না লোকটা। ভাবনার মাঝেই তীক্ষ্ণ আওয়াজে বলল, বাইরে ওয়েট করছি, যত তাড়াতাড়ি সম্ভব চেঞ্জ করে বেরিয়ে এসো। ঈশানী অপারগ। আজ এই মুহূর্তে দাঁড়িয়ে এই নির্দয় লোকটার সামনে নিজের অনুভূতিগুলোকে সাজিয়ে প্রকাশ করার সাধ্য সাহস কোনোটাই ওর নেই। অগত্যা নিজের হৃদয়ে হুট করে তৈরি হওয়া এই নামহীন এক রাস অনুভূতির জোয়ারকে হৃদগহীন সাবধানে চাপা দিয়ে আবারও আপন গন্তব্যে ফিরে যাওয়ার উদ্দেশ্যে উঠে দাঁড়ালো ঈশানী। একটা দুশ্চিন্তাগ্রস্ত রাজ্যে কতটা দীর্ঘ হতে পারে তা আগে জানা ছিল না জিসানের। কাল রিসর্টে ফিরে ঈশানীকে খুঁজে না পেয়ে সারা রাত স্থানীয় পুলিশ স্টেশনে কাটিয়েছে জিসান। পুলিশরা মিলিটারির সঙ্গে যোগাযোগ করলেও লাভ হয়নি খুব একটা। ওরা কিছুতেই অমন ঝড় বৃষ্টির রাতে জীবনের ঝুঁকি নিয়ে ওই রেস্ট্রিক্টেড জঙ্গলে প্রবেশ করতে নারাজ। অগত্যা সকাল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে জিসানকে। সকালে মিলিটারিরা ঈশানীকে খোঁজার উদ্দেশ্যে বের হলে তবেই রিসর্টে ফিরে আসে জিসান। রিসর্টে ফিরে লবিতে গিয়ে কাউন্টারে বসা চাকমা সম্প্রদায়ের লোকটাকে আকার ইঙ্গিতে জিসান শুধালো, আচ্ছা, ঈশানী কি ফিরেছে? লোকটা কাল থেকেই এদের কাহিনী পর্যবেক্ষণ করছে, কিছুটা আন্দাজও করেছে বটে, যার দরুন বুঝতে পেরেছে যে এদের মধ্যে কেউ একজন নিখোঁজ। তাই তিনি তৎক্ষণাৎ না সূচক মাথা নাড়িয়ে ভাঙা ভাঙা বাংলায় বললেন তিনি ঈশানীকে ফিরে আসতে দেখেননি। লোকটার কথায় নিরাশ হয়ে দীর্ঘশ্বাস ছেড়ে লাউঞ্জের দিকে এগিয়ে গেল জিসান।
হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। সে সময় লাউঞ্জের বিশাল মনিটরে সকালের শিরোনাম দেখানো হচ্ছিল, যেখানে একজন সুশ্রী সংবাদ পাঠিকা অনর্গল বলে যাচ্ছিলেন একের পর এক এক্সক্লুসিভ সংবাদ। জিসানও বেখেয়ালে সেদিকেই তাকিয়েছিল। তবে হুট করে একটা পর্যায়ে এসে সংবাদ পাঠিকা বলে ওঠেন, আশঙ্কামুক্ত নয় বাংলাদেশ। কর্ণকুহরে বাক্যটা পৌঁছাতেই সচকিত হয়ে টিভির পর্দায় চোখ রাখল জিসান। দেখল কালো মাস্ক, কালো বেসবল ক্যাপ, কালো হুডি, মোট কথা আগাগোড়া কালো দিয়ে আবৃত একটা মানুষের ঝাপসা অবয়ব। বিভিন্ন জায়গা থেকে গোপনে তোলা বেশ কিছু ছবি ভাসছে টিভির পর্দায়। সেগুলোকে উদ্দেশ্য করে সংবাদ পাঠিকা বলছেন, এক গোপন সংবাদ মাধ্যম থেকে জানা গিয়েছে বিশ্বের ইয়াং মাফিয়া টেরোরিস্ট গ্রুপগুলোর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর মাফিয়া ত্রাস গ্রুপের লিডার এরিশ ইভান বেশ কিছুদিন ধরে বাংলাদেশে অবস্থান করছেন। প্রায়শই দেশের অলিতে গলিতে ছদ্মবেশে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে তাকে। ধারণা করা হচ্ছে কোনো গোপন মিশনকে কেন্দ্র করে তার এই হঠাৎ আগমন। যদিও এরিশ ইভান বাংলাদেশ সরকারের সম্পূর্ণ ধরা ছোঁয়ার বাইরে, তবুও তার মিশন এবং উদ্দেশ্য নিয়ে তদন্ত করছেন বাংলাদেশের গোয়েন্দা সংস্থা NSI। জিসান এইটুকু দেখতে না দেখতেই ওর ফোনে কল এলো। ফোনটা রিসিভ করে কানে তোলার সঙ্গে সঙ্গে ওপাশ থেকে মৃণালিনী চেঁচিয়ে বলে উঠল, এক্ষুনি উপরে আয় জিশান, আমরা ঠিক চিনতে পারছি না ওকে। মৃণার কথা শুনে জলদি উপরে ছুটে গেল জিসান। গিয়ে দেখলো পেছনের বারান্দায় উকি দিয়ে কি যেন দেখছে ওরা সকলে। জিসানও কৌতূহল বশত তাড়াহুড়ো এগিয়ে গেল সেখানে। অতঃপর সবাইকে সরিয়ে নিচের দিকে উকি দিতেই দেখতে পেল রিসর্টের পেছনের গেট বরাবর জঙ্গলের রাস্তায়, যেখানে সাধারণ মানুষ যাতায়াতে সরকারের কড়া নিষেধাজ্ঞা রয়েছে, ঠিক সেই রাস্তায় একটা ছাদ খোলা জিপ দাঁড় করানো, যেখানে বসে আছে কালো মাস্ক হুডি পরিহিত একটা লোক। আর ঈশানী অক্ষত অবস্থায় জিপের সামনে দাঁড়িয়ে কি যেন কথা বলছে লোকটার সঙ্গে। বাইরের আবহাওয়া ইতিমধ্যে বর্ষায় রূপ নিয়ে নিয়েছে, ধীরে ধীরে বৃষ্টিও হচ্ছে, অথচ বৃষ্টির মাঝেই কি অবলীলায় দাঁড়িয়ে আছে ঈশানী। যেন এই মুহূর্তে বৃষ্টিতে ভিজে ঠান্ডা লাগানোর চেয়েও লোকটাকে সময় দেওয়া বেশি জরুরি। এদিকে জিসান ঈশানীকে দেখল তো ঠিকই, তবে পর মুহূর্তেই গাড়িতে বসে থাকা লোকটার পানে নজর বলিয়ে আঁতকে উঠে অস্পষ্ট সুরে বলল, এরিশ ইভান। রিসর্টের সামনে জিপ থামাতেই নেমে পড়ে ঈশানী। যাত্রাপথে একটা কথাও হয়নি দুজনার। ঈশানী যদিও বা আগ বাড়িয়ে কিছু শুধিয়েছে, তবে প্রতিপক্ষ থেকে বরাবরই একই প্রত্যুত্তর ভেসে এসেছে, আমি কাউকে কৈফিয়ত দিই না। কাল রাত থেকে এই একটা বাক্য কতবার যে ঈশানীর আত্মসম্মানের ভিত টলিয়ে দিয়েছে তার ইয়ত্তা নেই। তবুও যাত্রা শেষে জিপ থেকে নেমে অন্তিমবারের মতো ধরা গলায় ঈশানী বলে ওঠে, আমি জানি যে আমি আপনার বিশ্বাসযোগ্য নই, তবুও শেষবারের মতো একটা আর্জি, আপনার নামটা অন্তত বলে যান। লোকটা মাস্কের আড়াল থেকে রাশ ভারী আওয়াজে বলে উঠল, আর কখনোই মুখোমুখি হব না আমরা, তাহলে নাম জেনে কি করবে? এই ভয়ঙ্কর সত্যি কথাটা খুব করে এড়িয়ে যেতে চেয়েছিল ঈশানী, কিন্তু পারল না। সামনে বসে থাকা অনুভূতিহীন পাষাণ লোকটা কত সহজেই না বলে দিল এই নিদারুণ পীড়াদায়ক সত্যিটা। যদিও ঈশানীর চোখ দুটো জ্বলছে খুব, গলাটাও কেমন ধরে এসেছে, তবুও বহু কাসরাতে আওয়াজ বের করে কণ্ঠনালী খাদে নামিয়েও বলল, পৃথিবীটা গোল, কখন কার সাথে কিভাবে দেখা হয়ে যায় তা কেউ আগে ভাগে বলে দিতে পারে না, আপনিও পারবেন না। তার মানে তুমি চাইছো যে তোমার সাথে আমার আবার দেখা হোক, তাই তো? উইশ ফর ডেঞ্জার, হ্যাঁ? বাইরে বৃষ্টির তোপ বেড়ে যেতেই ব্যাকসিট থেকে নিজের হুডিটা ঈশানীর মাথায় ছুঁড়ে মেরে কথাটা বলে ওঠে সে। লোকটা কৌশল জানে বলতে হবে। হুডিটা মেলে গিয়ে একেবারে ঈশানীর শরীর ঢেকে গিয়েছে। ঈশানী শুধু ঠোঁট কামড়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। শরীরে কথা বলার শক্তি অবশিষ্ট নেই, মনে হচ্ছে দম বন্ধ হয়ে যাবে এক্ষুনি, কারণ ইতিমধ্যে লোকটা নিজের আধার কার্ড চুলগুলো ব্যাক ব্রাশ করতে করতেই জিপ স্টার্ট দিয়েছে। অবশেষে ওদের এক রাতের কাহিনীর ইতি টেনে লোকটা চলেই যাচ্ছে, পাছে শুধু ঈশানীর জন্য রেখে যাচ্ছে এক ব্যথাতুর নীল হৃদয়।
এক ঝাঁক নামহীন অসহায় অনুভূতি, আর সব শেষে এক সমুদ্র আবেগের প্লাবন। বাই দ্য ওয়ে, আমি অরণ্য। আচমকা সেই ডিপ হাস্কি শটটা কানে এসে লাগতেই ঝোঁকের বসে সামনে দৃষ্টিপাত করলো ঈশানী। দেখল অরণ্য ইতিমধ্যে তার জিপের ভারী চাকায় পিচ ঢালা ভেজা রাস্তায় নুড়ি পাথর পিষে দিয়ে ঈশানীকে ছাড়িয়ে অনেকটা পথ চলে গিয়েছে। ঈশানী শুধু নির্বাক হয়ে দেখল। দেখতে দেখতে এতক্ষণের বহু কষ্টে দমিয়ে রাখা অশ্রু কণাটুকু কখন যে ওই অচেনা লোকটার নামে বিসর্জন দিয়ে দিল, সে কথা বলা বাহুল্য। অশ্রু জলে যখন সামনের দৃশ্যপট আর নীলাম্বর চোখের কোটর জোড়া পুরোপুরি ঝাপসা হয়ে এলো, তখন আবারও নিঃশব্দে আঁখি পল্লব বুঝে এলো ওর এত সমীকরণ মিলিয়ে কি লাভ, তার চেয়ে থাক না এমন একটু আধ্য না পাওয়ার যন্ত্রণা। এই যন্ত্রণাটুকুর জন্য হলেও সে হৃদগহিনী একাধার রাতের তরতাজা স্মৃতি হয়ে থেকে যাক সারা জীবন। আকাশ পথে যাব বেড়াতে, রেখে তোর কাছে দুটো হাত, তারায় তারায় হবে সাজানো হিরে জড়ানো প্রতি রাত। গহীন জঙ্গলের বাঁকে হারিয়ে যাওয়া এক টুকরো জিপের কালো অংশটুকু এখনো পুরোপুরি দৃশ্যপটের আড়াল হয়নি। ভবঘুরে মেয়েটা মহামিষ্টির ন্যায় সেদিকেই চেয়ে আছে, যেন কোনো কঠিন মিরাকেলের অপেক্ষা। কে বলতে পারে, হয়তোবা অরণ্য হুট করেই ফিরে এলো। আবারও চোখে মুখে হাজারো বিরক্তি টেনে ঈশ্বর উপর তীক্ষ্ণ অধিকার দেখিয়ে বলল, আমাকে একদম প্রশ্ন করবে না, আমি কাউকে কৈফিয়ত দিই না। যদিও ব্যাপারটা হাস্যকর, ছেলে মানুষে ছাড়া আর কিছুই হবে না। তবে তেমন কিছুই ঘটল না। উল্টো বুকের মাঝে টিমটিমিয়ে জ্বলতে থাকা এক ফালি আশা প্রদীপকে দমকা হাওয়ায় নিভিয়ে দিয়ে জঙ্গলের পাকে হারিয়ে গেল জিপ গাড়িটা। তৎক্ষণাৎ ঈশানীর কর্ণকুহর ভেদ করল আর এক দফা কর্কশ আওয়াজ। ঈশা, তখন থেকে আমি তোকে কিছু জিজ্ঞেস করছি, কোথায় হারিয়ে গিয়েছিস? ধ্যান ভাঙল ঈশার। আলগোছে চোখের জল মুছে পাছে ঘুরে দেখল জিসান সহ হাইকিংয়ে আসা প্রত্যেকটা মানুষ ওর দিকে গভীর নজরে চেয়ে আছে। সকলের চোখে মুখে কৌতূহলের পাশাপাশি ভীতিকর ছাপ সুস্পষ্ট, যেন সবাই এতক্ষণ ধরে অধীর আগ্রহে ঈশানীর জবাব শোনারই অপেক্ষায়। অথচ ঈশানী দীর্ঘ এক রাত পেরিয়ে কেবলই অনুভব করল ওর কখনো অরণ্যর সাথে থাকার কথাই ছিল না। ও তো স্রেফ মন ভালো করার জন্য একটু মুক্ত বাতাসে গা ভাসাতে জিসানদের সাথে হাইকিংয়ে এসেছিল। তাহলে এত কিছু কি করে হয়ে গেল? সব কিছু ছাপিয়ে এই অরণ্য নামক ব্যাধিটাই বা কি করে বাসা বাঁধল হৃদয়ে? কি করে? সারা রাত কোথায় ছিলি তুই? ওই জঙ্গলে? আর যে লোকটা তোকে মাত্রই পৌঁছে দিয়ে গেল সেই বাকি? দেখ ঈশা, এখন প্লিজ এটা বলিস না যে এরিস ইউভান তোকে বাড়ি বয়ে পৌঁছে দিয়ে গেছে আর আমরা এই কথা বিশ্বাস করব। জিসানের করা একের পর এক প্রশ্নের তোপে ঘোর ছেড়ে বেরিয়ে আসে ঈশা। জবাবে একটুখানি গলা পরিষ্কার করে একটা ভারী দীর্ঘশ্বাস ছেড়ে নিজের আগের সত্তায় ফিরে এসে গম্ভীর মুখে ঈশা বলে, তুই কি বলছিস? কার কথা বলছিস? আমি কিছু বুঝতে পারছি না জিসান। অতঃপর পেছনে ঘুরে সবার উদ্দেশ্য একটু জোরপূর্বক হেসে জানালো, সবাইকে এতটা চিন্তিত দেখাচ্ছে, আমি সত্যি ভীষণ লজ্জিত। কিন্তু এই দেখো, আমি একদম ঠিক আছি, সেফ আছি। তোমরা প্লিজ আমায় নিয়ে আর অহেতুক চিন্তা করো না। ঈশানীর কথা শেষ হতে না হতেই মৃণা বলে উঠল, চিন্তিত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে ঈশানী। ওই জঙ্গলটা পুরোপুরি নিষিদ্ধ। ওখানে রাত তো দূরের কথা, দিন দুপুরে কোনো সাধারণ মানুষ গেলে পর্যন্ত ফিরে আসেন না। আর মেয়ে মানুষদের তো আসার প্রশ্নই ওঠে না। শুনেছি ওখানে ছড়ানো ছিটানো অসংখ্য পাতিমাস্তানদের ডেরা। ওরা জন্তু জানোয়ারের থেকেও হিংস্র হয়ে থাকে। দেশের যত অনৈতিক অসাধু কর্মকাণ্ড তার প্রায় 50% এখান থেকেই লিড দেওয়া হয়। আর তুমি সেখানে এক রাত কাটিয়ে এসে বলছো তুমি সেফ? হাউ ইট পসিবল ঈশানী? ওয়েট, তুমি এত কিছু জানলে কি করে? আমরা তো এই জঙ্গলের ব্যাপারে তেমন কিছুই জানি না। ঈশানী কিছু বলবে তার আগেই প্রশ্নটা ছুড়ল মিনার বয়ফ্রেন্ড আদি। মিনা ঠোঁট উল্টে জানালো, ঈশানী হারিয়ে যাওয়ার পরে গুগল করে এসব ইনফরমেশনগুলো বের করেছি।
তাহলে বাকি 50% কোথা থেকে সংগঠিত হয় বলে তোমার মনে হচ্ছে? সুন্দরবন। সন্ত্রাসীরা সাধারণত নদীপথ, জঙ্গল এছাড়া বর্ডারের আশেপাশের জায়গাগুলোকে নিজের কাজের জন্য ব্যবহার করে থাকে। বাহ, বেশ ভালো রিসার্চ করেছো দেখছি। আদির কথাই কিঞ্চিত হাসল মৃণা। ওদিকে ঈশানীও খানিকটা হাসার চেষ্টা করে বলল, চিল মৃণা, দেখো আমি পুরোপুরি ঠিক আছি। আর ভুলে গেলে এটা যে ট্যুরিস্ট এরিয়া। তোমার কথা অনুযায়ী এখানে যদি সন্ত্রাসী থেকেও থাকে তাহলে ট্যুরিস্টদেরও কিন্তু অভাব নেই। হতে পারে উপরওয়ালা সেরকমই কোনো একজনকে আমাকে সেভ করার জন্য পাঠিয়েছিলেন। মনে মনে ভাবলো, অরণ্য নিশ্চয়ই দেশে কোনো বড় সেলিব্রিটি হবে। ওই জন্যই তো জঙ্গলে এতটা সুরক্ষিত ছিলাম আমরা। এবার চিটাগং ফিরে এই রহস্য ঠিক বের করে ফেলবো আমি। ওদিকে ঈশানীর এমন গা ছাড়া কথাবার্তায় চড়াত করে ওঠে জিসানের মস্তিষ্কটা। একে তো সারা রাত চিন্তায় চিন্তায় নির্ঘুম এক রাত পার করেছে, তার উপর ওই কালো হুডি পরা লোকটা যার গেটআপ পুরোপুরি এরিশ ইভানের মতোই রহস্যময়। তবুও মেয়েটা বারবার বলছে ও ঠিক আছে। ঈশানী যত যাই বলুক না কেন, জিসান কিছুতেই নিজেকে আশ্বস্ত করতে পারছে না যে ও আসলে ঠিক আছে। নিশ্চয়ই লোকলজ্জার ভয়ে কোনো কঠিন সত্যি লুকাচ্ছে মেয়েটা, কারণ জিসান তখন দোতলা থেকে স্পষ্ট ঈশানীকে এরিশের দিকে যে কাঁদতে দেখেছে। হতেও পারে ওই লোকটা ঈশানীর সবচেয়ে বড় সর্বনাশ করে দিয়েছে। আর তারপর ভয় দেখিয়ে, না না, এরিশ ইউভানের মতো মাফিয়ার দ্বারা সব সম্ভব। এসব ভাবতে ভাবতেই ঈশানীর কাঁধ ঝাঁকিয়ে এক প্রকার চেঁচিয়ে উঠল জিসান। তুই মোটেই ঠিক নেই ঈশা। ওই জঙ্গলে একবার প্রবেশ করলে কোনো মেয়েই ঠিক থাকে না। সত্যি করে বল, ওই অ্যারিশ ইউভান তোর সাথে সারা রাত কী করেছে? নিশ্চয়ই তোকে খুব খারাপভাবে জিসানের কথা শেষ হওয়ার আগেই নিজের কাঁধ থেকে ওর হাত ছাড়িয়ে দুপা পিছিয়ে দাঁড়ালো ঈশানী। এবার জিসানের কথার মানে খুব ভালোভাবেই বুঝতে পেরেছে ও। তাই তো এই মুহূর্তে ভেতরটা নিম পাতার মতোই তেতো হয়ে উঠেছে ঈশার। কেমন ভোতা অনুভূতি ছড়িয়ে পড়েছে সর্বাঙ্গে। তার মানে এতক্ষণ ধরে সবাই আকার ইঙ্গিতে এটাই বোঝাতে চেয়েছিল ওকে। ওর সতীত্ব আদৌ অক্ষত আছে কিনা সেই নিয়ে সবার এত কৌতূহল। তাহলে কি ভাবে এরা ওকে, বোকা নাকি আত্মমর্যাদাহীন? কি হলো কিছু বল। দেখ ঈশা, সোসাইটি নিয়ে তোর মোটেই চিন্তা করতে হবে না। আমি তো আছি, সব কিছু আমি সামলে নেব। তাও প্লিজ বল, কাল রাতে অ্যারিশ কি এরিশ এরিশ করছিস তখন থেকে? কে এরিশ? আমি এই নামে কাউকেই চিনি না। রাজহংসীর ন্যায় ক্ষিপ্র চাহনি ছুঁড়ে চেঁচিয়ে উঠল ঈশানী। তৎক্ষণাৎ ওদের দুজনকে একা ছেড়ে দিয়ে জায়গা ত্যাগ করলো সকলে। জিসান প্রত্যুত্তরে কিছু বলবে তার ফুরসত দিল না ঈশানী। পুনরায় ঝাঁঝিয়ে উঠে বলল, তোকে বহুবার বলেছি জিসান, আমি যথেষ্ট বড় হয়েছি। নিজের ব্যাপারে সিদ্ধান্ত নিতে জানি আমি। নিজের ভালো মন্দটাও বেশ বুঝি। তাই আমার সব ব্যাপারে নাক গলানো বন্ধ কর এবার। জিসানও নিজের খেই হারালো এতক্ষণে। সেই শান্ত ভদ্র সত্তাটা হুট করেই প্রচণ্ড তেজের আড়ালে মিলিয়ে গেল কোথাও। এক জীবন্ত হায়নার মতোই হিংস্রতা ভর করলো ওর চোখে মুখে। রাগে গজগজ করতে করতে চোয়াল শক্ত করে জিসান বলে উঠল, আমি আগেও বলেছি, এখনও বলছি, ইটস নট ফেয়ার ঈশানী। আমি তোর চোখে ওই অ্যারিশের জন্য মায়া দেখেছি, প্রচণ্ড ঘোর দেখেছি। অথচ এই মায়া এতগুলো দিনে একবারও আমার জন্য দেখিনি। আমার সামনে তুই আস্ত একটা জড়বস্তুর মতো বিহেভ করিস। ওয়াই? এক রাতে কী এমন দিল ওই জানোয়ারটা যা আমি এতদিনেও দিতে পারিনি? এই যেন বন্ধু জিসানের সম্পূর্ণ এক নতুন রূপ, ভিন্ন সত্তা। তার মানে জিসান এতদিন ধরে বন্ধুত্ব নয়, অন্য কিছু চাইতো ঈশার কাছে। অন্য কিছু বলতে কি? ভীষণ নিষিদ্ধ কিছু। ঈশানীর তো আপাতত সেটাই মনে হচ্ছে। তাই তো এই মুহূর্তে ঝগড়া কিংবা জিসানকে কোনোরূপ জবাবদিহি করার ইচ্ছেটা পুরোপুরি মরে গেল ঈশানীর। আকাশ ভেঙে ঝুম বৃষ্টি নেমেছে। পিচ ঢালার পাহাড়ি বাঁকানো রাস্তায় আছড়ে পড়ে সেই বর্ষণের রিনঝিন আওয়াজ কানে এসে বাড়ি খাচ্ছে প্রতি মুহূর্তে। তুমুল বর্ষণে মুখোমুখি দাঁড়িয়ে জিসান আর ঈশানী দুজনেই কাক ভেজা হয়ে চুপসে আছে। দোতলার করিডোর দিয়ে সবাই উকি ঝুঁকি দিয়ে ওদেরকেই দেখছে আপাতত। সবার মনে একটাই কৌতূহল, আদতে হচ্ছেটা কি ওদের মাঝে? তুই কার কথা বলছিস আমি জানি না। কি ইঙ্গিত করছিস সেটাও বুঝতে পারছি না।
তবে এই কথা বলতে দ্বিধা নেই যে আমি অরণ্যকে ভালোবেসে ফেলেছি। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।